আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের 24 এবং 25-এর যেহেতু একই সিলেবাস, আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নং 1 প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশনে মোটামুটি সমস্যা হয় না এবং স্টুডেন্টের সংখ্যা অনেক কম। তো প্রিপোজিশন কিভাবে সমাধান করতে হয়, তোমাদের প্রতিটা গ্রামারই মূলত গ্রামার প্র্যাকটিসের মাধ্যমেই আলোচনা করা হবে। তোমরা যদি প্র্যাকটিসগুলো একটু ভালো করে দেখো, তাহলে আশা করি তোমাদের গ্রামেটিক্যাল যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা একটা প্রিপোজিশন প্র্যাকটিস করব, অর্থ ভেঙে ভেঙে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক বেশি হেল্পফুল হবে এই ভিডিওটি তোমাদের জন্য। আজকে যে প্যাসেজটি নেওয়া হয়েছে প্রিপোজিশনটা, এটা একটা বোর্ড কোশ্চেন। তো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নে তোমাদের একটা বিষয় আগে থেকে একটু বলতে হয়। প্রিপোজিশনে মূলত দুই ধরনের ব্যবহার থাকে। তার একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে বা ফ্রেজাল ভার্ব হতে পারে। যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলোতে আমাদের খেয়াল রাখতে হয় তার আগে যে শব্দগুলো আছে, এই যে গ্যাপের আগে যে শব্দগুলো, এই আগের শব্দগুলোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে মূলত। যে এই শব্দটা ব্যবহার করতে গেলে এর সাথে ফিক্সড একটা প্রিপোজিশন থাকে। আর কিছু প্রিপোজিশন আছে যেগুলা সাধারণ ইউজে দেখতে হয় গ্যাপের পরের শব্দটার দিকে ফোকাস করতে হয়, যে এই পরের শব্দ বা শব্দগুচ্ছের সাথে কোন অর্থ যুক্ত করলে প্রিপোজিশন মানে বাক্যের সাথে অর্থটা যায়, এই বিষয়টা খেয়াল করতে হয়। তো ঢাকা বোর্ডের প্রশ্ন এটা। ঢাকা বোর্ডের আগের বছরগুলোতেও দেখা যায় বেশিরভাগই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়, এটাও তার ব্যতিক্রম না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই বেশিরভাগ এর ভিতরে রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কীভাবে জেনারেল প্রিপোজিশনের মতো সমাধান করতে হয়, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখানো হবে। তো চলো যাই আমরা আজকের আলোচনাটি দেখি। তো প্রথমেই যে বিষয়টা রয়েছে, প্রথম সেন্টেন্সটা দিকে খেয়াল করো। সেন্টেন্সটা হচ্ছে এ গুড বয় ইজ অ্যাকুস্টমেট ড্যাশ হার্ডওয়ার্ক। এই সেন্টেন্সটা প্রথম যে সেন্টেন্সটা। তো এই সেন্টেন্সটার বাংলা লাইনটির অর্থ করলে এমন হয় যে এ গুড বয় মানে একটা ভালো ছেলে, ইজ অ্যাকুস্টমেট হার্ডওয়ার্ক। এখন বলা হচ্ছে এই হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, আর অ্যাকুস্টমেট মানে অভ্যস্ত। কিন্তু অ্যাকুস্টমেট হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আগেই বলছিলাম যে অ্যাকুস্টম শব্দের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার হয়, অ্যাকুস্টম টু। তাহলে এই অ্যাকুস্টমেট টু যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমাদের আগের শব্দের দিকে খেয়াল রাখতে হচ্ছে যে এখানে হার্ডওয়ার্ক বা কি আছে সেটা পরের হিসাব, আগে দেখতে হবে আগের শব্দটা এখানে কি আছে। অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে এটাই বেশি। তাহলে অ্যাকুস্টমেট টু হার্ডওয়ার্ক, এক নম্বরের অ্যান্সার হবে টু, মানে সে কি খুব কঠোর পরিশ্রম করে অভ্যস্ত। 2 নম্বর সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি, 2 নম্বর সেন্টেন্সটা দেখো যে হি ইজ নট, এখান থেকে খেয়াল করো, হি ইজ নট এডিক্টেড এনি ব্যাড থিংস। তাহলে এই বাক্যটা যদি আমরা দেখি, যে এর বাংলা হচ্ছে সে কোনো খারাপ কাজে আসক্ত নয়। আসক্ত, অ্যাডিক্টেড। এই আসক্ত অর্থে অ্যাডিক্টেড শব্দটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট, যার সাথে টু ব্যবহার করতে হয়। তাহলে অ্যাডিক্টেড টু, অ্যাকুস্টমেট টু। আর আরও একটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে অ্যাডিক্টেড টু, অ্যাকুস্টমেট টু, অ্যাডহিয়ার টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই কয়েকটা টু রয়েছে যে টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। জানো তোমরা, আইএনজি যুক্ত ভার্ব থাকে, মানে ভার্ব ইউজ করলে অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এই অ্যাডিক্টেড টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এনি ব্যাড থিংস মানে কোনো খারাপ কিছুর প্রতি সে কি থাকে না, আসক্ত থাকে না। এই দিকে বা প্রতি অর্থে আমরা এখানে টু ব্যবহার করতে পারি। হি ইজ নট অ্যাভার্স, এই যে পরের যে সেন্টেন্সটা আছে, তোমরা যদি পরের সেন্টেন্সটার দিকে খেয়াল করো, যে হি ইজ নট অ্যাভার্স এনি হার্ড ওয়ার্ক। তাহলে সে কোনো কঠোর পরিশ্রম। আর অ্যাভার্স শব্দটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, অ্যাভার্স টু বিমুখ বা বিরোধী অর্থ আসে। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, সে কোনো কঠোর পরিশ্রম থেকে বিমুখ নয়। মানে কঠোর পরিশ্রম দেখে সে ভয় পায় না বা মুখ ফিরিয়ে নেয় না। আচ্ছা, এখানে বেশিরভাগই দেখো অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা হয়েছে, যে কারণে এখানে পরের অংশ কি আছে সেটা পরের মানে খুব একটা এখানে পরের অংশটা খুব বেশি একটা গুরুত্ব পায় না। তারপরেও তোমরা যদি পরের অংশটা দেখো, যেমন এই যে হিজ ডিটারমিনেশন, তারপর এনি হার্ডওয়ার্ক, তাহলে এই শব্দগুলোর সাথে যে অর্থটা যুক্ত হয়, ওই অর্থে মূলত প্রিপোজিশন খুব ইজিলি ব্যবহার করা যায়। যেমন হচ্ছে কোনো হার্ডওয়ার্ক, কোনো কঠোর পরিশ্রমের প্রতি সে কি বিমুখ নয়। আচ্ছা, হিজ ডিটারমিনেশন মানে তার যে দৃঢ় সংকল্প, তাহলে আমরা এখানেও বলতে পারি কি যে তার দৃঢ় সংকল্পের প্রতি একই রকম। দেখো যে হি স্লিং ড্যাশ হিজ ডিটারমিনেশন, তাহলে সে তার সংকল্পে অটল থাকে, লেগে থাকে। তাহলে সংকল্পের প্রতি সে কি থাকে, একদম লেগে থাকে।
সিলিংয়ের সাথেও টু বসে, এর অর্থ হচ্ছে একসাথে লেগে থাকা বা অটল থাকা। এর পরের বাক্যটা যদি আমরা দেখি, এই বাক্যটায় দুইটা গ্যাপ আছে, দেখো একটা হচ্ছে সিন্স হি ইজ ইউজড ড্যাশ হার্ডওয়ার্ক, আরেকটা আছে হি ইজ নট ডাউটফুল হিজ সাকসেস। তাহলে আমরা যদি এই জায়গাটায় দেখি, ইউজ টু তোমরা জানো একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি সিন্স যেহেতু হি ইজ ইউজ টু, সে অভ্যস্ত, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করে যে সে যেহেতু অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল, সে সন্দিহান নয়, সে সন্দিহান নয় কি তার সাকসেস। তাহলে আমরা এই জায়গাটায় বলতে পারি যে সাকসেস যে শব্দটা, এরপরে দেখো অফ হিজ সাকসেসও বলতে পারি, অ্যাবাউট হিজ সাকসেসও বলতে পারি। মানে কি তার সফলতার বিষয়ে, অথবা অ্যাবাউট বলে কি তার সফলতার সম্পর্কে। তাহলে এই যে হিজ সাকসেস মানে তার সফলতা, আর এই তার সফলতা সম্পর্কে বললে বাক্যের সাথে অর্থ মিলছে, এই সম্পর্কের জন্য অ্যাবাউট বা অফ নিয়ে আসা লাগছে। তাহলে এখানে ই নাম্বারের অ্যান্সারটা কি হবে, ইউজ টু হার্ডওয়ার্ক, আর হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস অথবা অফ হিজ সাকসেস। এর পরের বাক্যটা যদি আমরা দেখি, হি ইজ ভেরি মাচ কনসিয়াস। কনসিয়াস শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যার সাথে অবশ্যই সবসময় কি বসে, কনসিয়াস অফ। তাহলে এই জায়গাটাও আমরা দেখতে পারি যে হিজ ডিউটিস মানে কি তার কর্তব্য। তাহলে হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে খুবই সচেতন, সে খুবই সচেতন। কি সচেতন, হিজ ডিউটিস তার যে কর্তব্য সম্পর্কে। একটু আগে যেমনটা বলছিলাম অ্যাবাউট বা অফ ব্যবহার করা যায়, তাহলে অফ হিজ ডিউটিস তার কর্তব্যের ব্যাপারে। আচ্ছা, হি ইজ নট বোস্টফুল, এই যে পরের বাক্য যেটা আছে বোস্টফুল, হি ইজ নট বোস্টফুল, সে কি নয়, সে হচ্ছে মূলত দাম্ভিক নয়, অহংকারী নয়। হিজ ট্যালেন্ট, হিজ ট্যালেন্ট মানে কি তার মেধার, এই যে মেধা, হিজ ট্যালেন্ট মানে কিন্তু তার মেধা। আর এই মেধা শব্দটার সাথে যে র আসছে, র বা এর আসছে, এই র বা এর যুক্ত হলে অফ বসে। তাহলে হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, বা অথবা তুমি এই জায়গাটায় চাইলে ফর ব্যবহার করতে পারো, কিন্তু এখানে এই বোস্টফুলের সাথে বেশিরভাগ সময় কি বসে, অফ বসে, অফ হিজ ট্যালেন্ট। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে, অল সবাই। তো শুধু সবাই বললে কি হচ্ছে, নাকি সবার সাথে, সবার সাথে। দেখো এইগুলো হচ্ছে প্রিপোজিশনের একদম জেনারেল ইউজ। দেখবে এখানে অল আছে, এই যে শব্দটার, এই শব্দটা যদি তুমি শুধু পড়ো তাহলে বাক্যের অর্থ কখনো আসবে না। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে, অল সবাই হয় না, কি বলতে হবে, সবার সাথে। এই যে সাথে অর্থটা এখানে নেই, এই সাথে অর্থ নিয়ে আসার জন্য আমাদের প্রিপোজিশন কি ব্যবহার করতে হবে, উইথ ব্যবহার করতে হবে। হি অ্যাটেন্ডস, সে মনোযোগী হয় বা যোগদান করে। এই বাক্যটা যদি দেখি, হি অ্যাটেন্ডস হিজ স্টাডিজ, সে যোগদান করে তার পড়াশোনা। তার পড়াশোনা এমন কি হবে, বা মনোযোগী হয় তার পড়াশোনা হবে না। তাহলে সে তার পড়াশোনায়, সে তার পড়াশোনার প্রতি বা পড়াশোনার দিকে, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। এই যে অ্যাটেন্ড টু, এটা মনোযোগী হওয়া, কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া। তাহলে অ্যাটেন্ড শব্দের সাথে কি বসছে, টু বসছে। তো যেগুলা মূল কথা হচ্ছে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে সেই ক্ষেত্রগুলোতে আমাদের আগের শব্দের দিকে ফোকাস করতে হবে। আর জেনারেল প্রিপোজিশনের ক্ষেত্রে শব্দের পরের গুচ্ছের সাথে কি যোগ করলে বাক্যর অর্থটা সুন্দরভাবে বোঝা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই, বেশি বেশি চর্চা করো, পরীক্ষা খুবই নিকটে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।